নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। 5টার 5 মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে ঘাটালের দিকে, কারণ ঘাটালে শিশু মেলা নিয়ে মারামারি, একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব বলা যেতে পারে, প্রকাশ্যে চলে এলো অরবিন্দ স্টেডিয়াম। সেখানে ধুন্ধুমার। আগে ছবিটা দেখুন। সাংসদ দেবের সামনেই দুপক্ষের মধ্যে কিভাবে মারপিট। দেব শঙ্করদলি গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, দুপক্ষের মারপিটে কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। শুধুমাত্র ভেতরে নয়, বাইরেও কিন্তু এই রকমই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। দেব শঙ্করদলি গোষ্ঠীর লাঠালাঠি, দুপক্ষের মারপিট, আর তাতেই আহত হলেন বেশ কয়েকজন। কোথায় না ঘাটালে শিশু মেলা, ঘাটাল উৎসব, সেখানেই এরকম মারামারি পরিস্থিতি তৈরি হলো। অরবিন্দ স্টেডিয়াম, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। শুধুমাত্র স্টেডিয়ামের ভেতরে নয়, বাইরেও কিন্তু দুপক্ষের মধ্যে এইভাবেই মারামারি, লাঠালাঠি। লন্ডভন্ড করে দেওয়া হলো সমস্ত খাবার। এই হচ্ছে ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম। সেখানে দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ, তার জেরে এইভাবে লন্ডভন্ড করে দেওয়া হলো খাবার, মারপিট, লাঠালাঠি। আহত হলেন দেব শঙ্করদলুয়ের দুপক্ষেরই বেশ কয়েকজন। শুধু তাই না, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুজনেই, দেব এবং শঙ্করদলু দুজনেই, কিন্তু তারা উপস্থিত থাকা অবস্থায় আহত হলেন বেশ কয়েকজন। দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসেছেন। দেব এসে ঢোকা মাত্র ব্রাহ্মণনা সহ রাজার লোক একটা ওখানে লাঠি সোটালি উত্তেজনা শুরু। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী পাঁচটা আমার মাথায় মারল, এবং হাবিবুর রহমান এবং রামমান্না, তিনজন মেরে। এদিকে শিশু মেলার কমিটি তৈরি নিয়ে তুলকালাম ঘাটালে। সাংসদ ও প্রাক্তন বিধায়ক অনুগামীদের কোন্দলে মারামারি, যুযুধান দুপক্ষের পারস্পরিক দোষারোপ। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। কেউ বা কারা পরিকল্পিতভাবে মেলার নাম ভাঙিয়ে মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত, তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাতে কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের যে কমিটি গঠন, তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনেও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনেও দেবের অনুমতি ছিল, এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি, মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল, আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল, আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি। আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছি, আমাকে দরকার নেই। বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলা না করো। পলিটিক্যাল মেলা নয় এটা, কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। এবং আমি শঙ্করবাবুকে বলি, কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব। দুজনকেই তারা রাজি হয়েছিল কি না, এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি, এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য। কিন্তু কথা দিচ্ছি, এরকম ঘটনা আর হবে না। সুকান্ত রয়েছে সহকর্মী, ওর কাছ থেকে আরো ডিটেলে জানবো। সুকান্ত, একটা গোটা বছরের অপেক্ষা করতে হয়, ঘাটালবাসী অপেক্ষা করে থাকে ঘাটাল উৎসব, শিশু মেলার জন্য। ঘটনার সূত্রপাত কি নিয়ে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, ধুন্ধুমার পরিস্থিতি, এবং দুপক্ষ সামনে থাকা অবস্থাতেও এরকম কার্যত রণক্ষেত্র পরিস্থিতি? একদমই। দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে যে আজকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব, তিনি আসছিলেন যে ঘাটালের শিশু মেলার একটি কমিটি গঠন করবেন। সেই কমিটি গঠনের কথা ছিল কোথায় না, ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। যেই স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা হয়ে থাকে, সেই স্টেডিয়ামে কিন্তু এই কমিটি গঠনের কথা ছিল। যখন প্রথমের দিকে দেখা যায় যে সাংসদ দীপক অধিকারী ঢুকলেন, তখন কিন্তু ছবিটা একদম অন্যরকম। কারণ তার সাথে ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্করদলুই, এবং শঙ্করদলুয়ের কাঁধে হাত দিয়েই কিন্তু দীপক অধিকারী ঘাটাল এই যে অরবিন্দ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে ঢুকেন। তারপরে কিন্তু একদম ভিন্ন ছবি দেখা যায়। অর্থাৎ অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে যখন সাংসদ দীপক অধিকারী ঢুকে যান, তার সামনেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে
চরম বচসা, ঠেলাঠেলি এবং মারপিট শুরু হয়ে যায়, যা দেখে তৎক্ষণাৎ কিন্তু সাংসদ দীপক অধিকারী ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যান। এরপরে কিন্তু লাঠি সোটা নিয়ে দুই পক্ষের মধ্যে একদম মারপিট শুরু হয়ে যায় এবং যাতে জানা যাচ্ছে প্রায় 8 জন দুই পক্ষের কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা যে কিছুদিন আগেই ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি একটি কমিটি গঠন করেছিলেন ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে, আর সেই কমিটি গঠনকে ঘিরেই কিন্তু গন্ডগোল, আর তা নিয়েই দীপক অধিকারী কিন্তু আজকে নতুন কমিটি গঠন করতে এসেছিলেন এবং তার আগেই ঘাটালে আসার আগে কিন্তু ঘাটালের প্রাক্তন বিধায়ককে নিয়ে একটি গোপন বৈঠক করেছিলেন, সেখানে কিন্তু একটি কমিটিও তৈরি করেছিলেন বলে সাংসদের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু সেই কমিটি গঠনের পরও কেন এই রকম গন্ডগোল হলো তাই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যেই একটা সমস্যা দেখা দিয়েছে, কারণ সাংসদ যেটা বলছেন যে তিনি ভাবতেই পারেন না এই রকম ঘাটালের পরিস্থিতি হতে পারে, অর্থাৎ তার সামনে এই রকম মারপিট হতে পারে, এইটা নিয়ে কিন্তু তিনি হতবাক হয়ে গিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে তিনি বাইরে চলে গিয়েছিলেন। সেই একই জিনিস কিন্তু ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইও জানাচ্ছেন, তিনি বলছেন যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে সমস্যা কি? বেশ, আর এদিকে ঘাটালে দেব শঙ্কর দলীয় দ্বন্দ্বে ধুন্ধুমার পরিস্থিতি যে তৈরি হয়েছিল, এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির রিপোর্ট তলব, আরো বিস্তারিত জানবো। সহকর্মী আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তৃণমূল কংগ্রেস সূত্রে কি খবর? দেখো, এর আগেও ঘাটালে শঙ্কর দলই অনুগামী বনাম দেবের যে শিবির তা নিয়ে নানা ধরনের দ্বন্দ্ব বা দূরত্বের খবর বারবার তৈরি হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনের আগে দেবকে সেখানে ডিস্টার্ব করা হচ্ছে এমন ধরনের অভিযোগও দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে উঠেছিল এবং সেক্ষেত্রে অভিযোগের আঙুল ছিল শঙ্কর দলীয় ক্যাম্পের বিরুদ্ধেই। আজকে যে গোটা ঘটনাটি ঘটেছে সেটিকে অত্যন্ত খারাপ একটি ঘটনা বলে মনে করছে তৃণমূল এবং তাদের বক্তব্য এরম যদি পরিস্থিতি থাকে তাহলে সেটা হচ্ছে যে ওই এলাকাতে মানুষজনের কাছে তাদের দল সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এবং আজকে গোটা ঘটনা সম্পর্কে ঘাটাল সাংগঠনিক জেলা যিনি সভাপতি তার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, কেন এমন ঘটনা ঘটলো এবং শুধুমাত্র এটি মেলার যে কমিটি সেটাকে তৈরি করার জন্য এই ধরনের আচরণ করতে হবে এবং সাংসদের সামনে যে ধরনের অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিয়ে যার পরে নাই ক্ষুব্ধ হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং সেই কারণেই এই সম্পূর্ণ রিপোর্ট ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির কাছ থেকে চেয়ে পাঠিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বেশ, শোনাবো আপনাদের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি কি বলছেন। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেবে হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা করা সম্ভব নয়। দাদা, এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয় তো নিশ্চয়ই জানানো হবে। তবে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ কুণাল ঘোষ। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। সল্টলেকে বৃদ্ধাকে বেহুশ করে লুট, শুধু তাই নয় তাকে খুনেরও চেষ্টা করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর ঘটনা। খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। দেশের উন্নতি
গঙ্গার কলাপোলের দিকে নজর রাখতে হবে এবার, কারণ সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের, মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলা হয় বাসিন্দাদের, নড়াচড়া যাতে করতে না পারেন সেই জন্য বাড়ির পুরুষদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও, চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরেও আটকে দেয় ডাকাত দল। 7-8 জন এসে এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখিয়েছি। এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি, আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার 2 জনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, পড়ে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না চিনতে পেরেছি? ওই যে হনুমান টুপি, না চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? না, সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে, শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আগে, আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো, ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি, প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। গোটা ঘটনায় ফিল্মি কায়দায় এই ডাকাতের ছক এবং দেগঙ্গার কলাপোলের এই ঘটনার পর যখন এক মহিলা লুটপাটের সময় অসুস্থ হয়ে পড়েন, তখন ডাকাত দল তাকে জল খাওয়ায়। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। আর এদিকে ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এ নিয়ে আবারও সরব হলেন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। অগস্টে তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসা জড়ান অখিলগিরি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফের একবার তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো, পঙ্কজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে এই যে তাজপুরের যে পূর্ব জলদা এলাকায় যেখানে বন দপ্তরের জায়গা, সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ করছে, দোকানের অবৈধ নির্মাণ হচ্ছে এমনটাই দাবি করছে বন দপ্তরের কর্মীরা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন এবং এসডিও এবং যেখানে পুলিশ প্রশাসনকে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা, তার সত্ত্বেও কোনো বাধা তারা অতিক্রম না করে তারা অবৈধভাবে কিন্তু দোকান তৈরি করে যাচ্ছে। যেক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা তারা বারবার বাধা দিচ্ছে, তারা কিন্তু কোনো কথাই শুনছে না। এক্ষেত্রে মন্ত্রী অখিলগিরি, তুমি জানো, যেখানে গত অগাস্টে যেখানে অখিলগিরি এই মন্তব্যে বিতর্কে জড়ায় রেঞ্জার মহিলা ম্যাডামের সঙ্গে, তার ক্ষেত্রে কিন্তু তাকে মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছে। তারপরেও আবারও সেই পুনরায় সেই আবার অবৈধ দোকান নির্মাণকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতের এই পূর্ব জলদা এলাকায়। রুমেলা, পেট্রোলিংয়ে আমরা বেড়াখানা তাজপুরে এসেছিলাম, সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই, তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে করছে। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। ওটা বন দপ্তরে নয়, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, এটা কোনটা
সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। অগস্ট মাসে এর আগেও একবার এই নিয়ে এই বিতর্কে জড়ান অখিলগিরি। তাকে খোয়াতে হয় পদ এবং বনকর্মী এক বন দপ্তরের আধিকারিক মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান। সেই ছবি আরো একবার আপনাদের সামনে। আমি আপনাকে বলছিলাম যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে আর এদিকে বিদ্যুৎ চুরিতে কাঠগড়ায় বিধায়কের আত্মীয়রা। খন্ড ঘোষের ছবি, বেনিয়মের কীর্তি ফাঁস। তাঁতিপাড়ায় হুকিং করেই দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ। রাস্তার ইলেকট্রিক পোল থেকে অবাধে হুকিং। শুধু দোতলা পাকি বাড়িতে হুকিং করে বিদ্যুৎ নয়, করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন, আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। খবর এক নজরে নিবেদন করলো মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন, আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না। সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। বিরতিতে যাওয়ার আগে যে খবরটা আপনাদের বলছিলাম যে সল্ট লেকে বৃদ্ধাকে বেহুশ করে লুট। ভাবুন একবার, এইভাবেই দুঃসাহসিক ডাকাতি কারা করলো জানেন? ইন্টারনেট সংযোগের নামে বাড়িতে ঢুকে রীতিমতো লুটপাট। প্রায় 2 লক্ষ টাকা এবং গয়না লুটের অভিযোগ। এখানেই শেষ নয়, বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে লুটপাট চালানো হলো। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে লুট। 2 দুষ্কৃতীর একজনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানা। জানবো আরো বিস্তারিত। অনুপ রয়েছে আমার সঙ্গে, সহকর্মী অনুপ। তার মানে তো রীতিমতো ছক কষে এই ডাকাতি। ইন্টারনেট সংযোগের নামে বাড়িতে ঢুকে যেভাবে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, তার মানে বৃদ্ধার অবস্থান কোথায় ছিল, কিভাবে তিনি বাড়িতে থাকতেন, একা থাকতেন কিনা, সবটাই আগে থেকে জানা ছিল দুষ্কৃতীদের। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুক্ষণ আগেও পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হলো। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে তাকে জেরা করে কি কি তথ্য সামনে আসছে? গোটা ঘটনাটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসা উঠে এসেছে। তার কারণ সল্টলেক যে পূর্বাচল এই যে আবাসন, সেখানে কিন্তু এই বৃদ্ধাকে একেবারে বেহুশ করে লুটের অভিযোগ। 2 লক্ষ টাকা নগদ যে লুট যেমন করা হয়েছে, তারই পাশাপাশি তাদের সোনার গহনা থেকে শুরু করে 2টি মোবাইল ফোন, প্রত্যেক জিনিস লুট করা হয়েছিল। মূলত এই যে ব্যক্তি ইতিমধ্যেই শুভঙ্কর মুখার্জি যাকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থেকে, তিনি কিন্তু পূর্ব পরিচিত ছিলেন এবং তার যে অর্থাৎ বৃদ্ধার স্বামী যখন বেঁচে ছিলেন সেই সময় কিন্তু একেবারে নার্সিংয়ের জন্য কাজের জন্য 5 দিন ধরে টানা তার বাড়িতে ছিলেন এবং ইন্টারনেট কি তাদের সমস্যা হতে পারে সেই সমস্যা আগে থেকেই এই ব্যক্তি অর্থাৎ যিনি গ্রেপ্তার তিনি কিন্তু জানতেন। সেই সুবাদে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু একেবারে বাড়িতে আসে গতকাল। বাড়িতে আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে বৃদ্ধার বাড়ি ঘরে যখন প্রবেশ করে সেই সময় কিন্তু এই বৃদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষিকা তাকে কিন্তু ধাক্কা দিয়ে একেবারে ফেলে দেওয়া হয়। তারপরেই কিন্তু গলা টিপে ধরা হয়, বেহুশ করা হয়। তারপরেই ঘরের মধ্যে থেকে সমস্ত জিনিস কিন্তু লুট করা হয়। পরবর্তী ক্ষেত্রে যখন অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে একেবারে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা এক অভিযুক্ত গ্রেপ্তার করেছে। আর এক অভিযুক্তর খোঁজে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছে। শোনাবো আপনাদের পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এবং পরবর্তীতে তদন্ত কোন পথে এগোবে, কিভাবে এগোবে। শুনুন কি বলা হলো পুলিশের তরফ থেকে। গতকাল দুপুরবেলা বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের 71 বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে 2 জন ব্যক্তি তার বাড়িতে আসেন, তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায় এবং 2টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ রুজু হয় এবং অফিসাররা ইনক্লুডিং আইসি সকলে মিলে কিছু লিড পান। সেই লিডগুলোকে ফলো করে আমরা কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর মুখার্জি। তিনি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে 24 আওয়ার্সের জন্য ছিলেন। বেশ 4-5 দিন যাবত তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায়। তো ইতিমধ্যেই তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু টাকাও আমাদের রিকভারি হয়েছে। যা যা নাম তদন্তে উঠে আসবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। সল্টলেকের পরে এবার নজর রাখি দেগঙ্গার দিকে। দেগঙ্গার কলাপোলে সেখানে আবার অভিনব কায়দায় লুট, মা ডেকে ডাকাতির চেষ্টা। শুধু তাই নয়, ভয় দেখাতে হাতে ধরানো হয় বোমা। আর সেখানে এক মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে জল খাওয়ায় দুষ্কৃতীরা। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও। তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়। তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। দেগঙ্গায় পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের। কাজ হাসিলের পর গয়না টাকা নিয়ে অবাধে চম্পট। পরিচয় গোপনে মুখ ঢেকেই হানা দুষ্কৃতীদের। ডাকাত দলের খোঁজে সিসি ক্যামেরায় নজর পুলিশের। ওরা 7-8 জন এসে এবার আমাকে ধরেছে। ধরার পরে পিস্তল দেখি যে এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি। গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে। এবার দুজনকে ধরে পিস্তল দাঁড়াটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। ওরে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে। আর বলছে ইয়ে দে, চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া। মাথায় হেলমেট হেলমেট কিছু না, চিনতে পেরেছি? ইয়ে ওই যে হনুমান টুপি, হনুমান টুপি পরে চিনতে পারিনি। আমরা প্রত্যেকটা এন্ট্রি এক্সিটটাকে কভার করে নাকা লাগিয়েছিলাম এবং সব ধাবা হোটেলগুলো যতগুলো জায়গাগুলো আছে উই হ্যাভ চেকড অল দোজ। এই যে হয়েছে আমরা এটাও পেয়েছি কি এরা আগে একবারও করেছে, নেবারিং ডিস্ট্রিক্টে ঘটনা হয়েছে, সেম মোডাস অপারেন্ডি এখানে দেগঙ্গায়ও ঘটেছে। তো এবার আমরা দুইজনেরই টিমটা মিলিয়ে এটাকে কাজ করছে, আশা করছি আমরা পেয়ে যাবো। সিসি ক্যামেরার কি ফুটেজ দেখা গেছে কিছু? ওটা গ্রাম এলাকা, তো অ্যাজ অফ নাও সিসিটিভি ফুটেজ আমরা পাইনি, কিন্তু আমরা গ্রামের ঢোকার এন্ট্রি এক্সিট গুলোটা চেক করব। আর এবার নজর রাখতেই হচ্ছে গুপ্তিপাড়ার দিকে। গুপ্তিপাড়ায় শিশু মৃত্যু এবং সেই শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল, আজ সকালে দেহ উদ্ধার। রৌনক রয়েছে, প্রতিনিধি রৌনক। ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টে কি উল্লেখ করা হচ্ছে, পুলিশ সূত্র কি জানতে পারছো? দেখো, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে উঠে এসেছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং কেন হত্যা করা হলো বা এর পেছনে কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি কিন্তু এখনো তদন্ত করছে পুলিশ। এই ঘটনার জেরে ইতিমধ্যে শিশুটির ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠিকে আটক করা হয়েছে। এখনো তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ পরিবারের একাংশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে দীর্ঘ 2 দিন আগেই কিন্তু পারিবারিক ঝামেলা হয়েছিল। তো কিসের জেরে এই শিশুটিকে হত্যা করা হলো সেই বিষয়টি পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটা ময়নাতদন্তের রিপোর্ট তাতে কিন্তু উঠে এসেছে আপাতত শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হচ্ছে। পারিবারিক কোনো কলহ ছিল নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে, গোটা বিষয়টি কিন্তু এখনো পুলিশের তরফে তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে পূর্ণ রিপোর্ট পাওয়া পর্যন্ত। বেশ,
হেডলাইন্স নাও নিবেদন করছে ভেতর থেকে সারায় হাঁটু পিঠ কোমরের সব রকমের ব্যথা, সঙ্গে রাখুন পেন রিলিফ জেল উইনার। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে খুন, বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে প্রাণ গেল যুবকের। পার্কে আড্ডা দেওয়ার সময় ডিফেন্স সিকিউরিটির কর্মীদের মার। নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আজ সকাল থেকেই খবরের শিরোনামে ঘাটাল শিশু মেলা, আর সেই ঘাটাল শিশু মেলা নিয়েই মারামারি। অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার পরিস্থিতি, সাংসদ দেবের সামনেই দুপক্ষের মারপিট, দেব এবং শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি, আর দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। পলিটিক্যাল মেলা নয় এটা, কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। হাতাহাতি, মারামারি, বাঁশ লাঠি দিয়ে মার, ভাঙচুর, রক্তারক্তি কাণ্ড। রবিবার দুপুরে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। রবিবার সকালে এখানকার শিশু মেলার কমিটি তৈরি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার, সাংসদ দেবের সামনেই হাতাহাতি। শিশু মেলা রাস কার হাতে থাকবে এই নিয়েই অশান্তি। তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের অনুগামীদের মধ্যে তুমুল হাতাহাতি। আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক। মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা গোষ্ঠী ঝামেলার জন্য একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায়। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ, পূর্ব পরিকল্পিত। ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশু মেলার কমিটি গঠন নিয়ে। কয়েকদিন আগে এই মেলার কমিটি তৈরি করেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। সেই কমিটিতে ঘাটালের সাংসদ দেবকে রাখা হয়নি, এতে ক্ষুব্ধ দেবের অনুগামীরা। এদিন নতুন করে কমিটি তৈরির জন্য বৈঠক ডাকা হয়, সেখানেই ধুন্ধুমার। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। এই মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল, তাতে কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো। পলিটিক্যাল মেলা নয় এটা, কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য। দেব শঙ্করের সংঘাত নতুন নয়, বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছয়। জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে, তোরা কি করছিস? এরপরে ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে। 24-এর ভোটে ঘাটাল থেকে লড়েন দেব, আবারও জেতেন, কিন্তু তারপরেও সংঘাত যে মেটেনি তা স্পষ্ট হয়ে গেল এদিনের অশান্তির ঘটনায়। একদিকে দেবের অনুগামী, আরেকদিকে শঙ্করের অনুগামীরা। এভাবে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস উদয়দের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এবং হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা করা সম্ভব নয়। রাজ্য নেতৃত্বকে জানাবেন, বিষয় তো নিশ্চয়ই জানানো হবে। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, স্থানীয় বিষয়। দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে।
নিউজ 18 বাংলা। ঠাকুরদার বাড়ির বাথরুম থেকে 5 বছরের একরত্তির দেহ উদ্ধার। ময়নাতদন্তের প্রাথমিক তদন্তে কি উঠে এলো দেখাবো। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন জেলা থেকে সরাসরি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। দেশের উন্নতির জন্য দিগঙ্গার কলাপুলের দিকে নজর রাখতে হবে এবার, কারণ সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের, মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলা হয় বাসিন্দাদের, নড়াচড়া যাতে করতে না পারেন সেই জন্য বাড়ির পুরুষদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও। চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরেও আটকে দেয় ডাকাত দল। 7-8 জন এসে এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখিয়েছি। এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার দুজনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, পড়ে গেল, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট হেলমেট কিছু না চিনতে পেরেছি। ওই যে হনুমান টুপি, হনুমান টুপি পরে চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকার মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে, শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো, ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি, প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। গোটা ঘটনায় ফিল্মি কায়দায় এই ডাকাতের ছক এবং দেগঙ্গার কলাপোলের এই ঘটনার পর যখন এক মহিলা লুটপাটের সময় অসুস্থ হয়ে পড়েন, তখন ডাকাত দল তাকে জল খাওয়ায়। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। আর এদিকে ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এ নিয়ে আবারও সরব হলেন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। অগস্টে তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসা জড়ান অখিলগিরি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফের একবার তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো, পঙ্কজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে এই যে তাজপুরের যে পূর্ব জলদা এলাকায় যেখানে বন দপ্তরের জায়গা, সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ করছে। দারুণ টিএমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়।
থেকে সরাসরিতে এবার হুগলির খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ মর্মান্তিক সেই খবর। 5 বছরের শিশুকে খুন, শনিবার থেকে নিখোঁজ এবং রবিবার ভোরে ঠাকুরদার বাড়ির বাথরুম থেকে দেহ উদ্ধার। আর এ নিয়েই হুগলির গুপ্তিপাড়ায় জোর শোরগোল। শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকে শ্বাসরোধ করে খুন, প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ পুলিশের। শনিবার সকাল থেকে নিখোঁজ, রবিবার ভোরে দেহ উদ্ধার। হুগলির গুপ্তিপাড়ায় 5 বছরের শিশুকে খুন। 5 বছরের শিশুর নাম স্বর্ণাভ সাহা, হুগলির গুপ্তিপাড়ার বাদাগাছিতে বাড়ি। ছেলে আমার খুবই ভালো। আমার ছেলে কোনো সময় মুখে কোনো বাজে কথা, কোনো কথা কিছু বললাম মনে হয় কৃষ্ণ মন্ত্র সারাদিন ঠাকুরের নাম করবে, সারাদিন গান করবে, তো আচার অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে। নিজের বাড়িতে 10 মিনিট আমি রাখি না, কেন শ্বশুর সারাদিন খিস্তি খামার করতে থাকে কারণে অকারণে। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে স্বর্ণাভর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে বলাগড় থানায় অভিযোগ জানানো হয়। এলাকায় শুরু হয় তল্লাশি। ড্রোন উড়িয়ে স্নিফার ডগ এনেও তল্লাশি চলে, কিন্তু শিশুর খোঁজ মেলেনি। রবিবার ভোরে শিশুর বাড়ির পাশেই তার ঠাকুরদার বাড়ির বাথরুম থেকে দেহ উদ্ধার হয়। আমরা এখন দাদু, ঠাকমা আর জেম্মার বিরুদ্ধে আছি। এরা মানুষ ভালো না। আমার দিদিকে খুব টর্চার করতো ওরা 3 জন। এবার ওরা খুব তর্কে ছিল, ওর প্রতিশোধ ওই বাচ্চাকে দিয়ে নেবো আমরা। ফকির বাড়ি, তান্ত্রিক বাড়ি যায় এটা আমরা জানি, এরা যায় একটু কিছু হলেই যায় এটা জানি, কিন্তু এইটা যে করবে এটা আমরা ভাবতে পারিনি। নৃশংসভাবে মারা হয়েছে। প্রথমত ঠোঁটগুলো কালো হয়ে গেছে, দাঁতের মাড়িগুলো কালো হয়ে গেছে, এইগুলো তো খুব গলাটা নৃশংসভাবে মারা হয়েছে। এখানটা চিপে এখানটা পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। বাড়ির লোক ছাড়া অন্য কেউ করতে পারে না। স্থানীয়দের দাবি, স্বর্ণাভর মা বাবার সঙ্গে ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠুর পরিবারের সম্পর্ক ভালো নয়। সেই পারিবারিক বিবাদের জেরে কি প্রাণ গেল 5 বছরের শিশুর? থ্রুআউট দিস প্রসেস 3 জনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্টারোগেশন চলছে। শম্ভুনাথ সাহা, ছাইমা রানী সাহা এবং টুম্পা মজুমদার সাহা, যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে। কি অনুমান করা হচ্ছে বা কি বলা এখন মুশকিল আছে, বাট ডেফিনেটলি যখন ওখানে পাওয়া গেছে এভরিথিং, উই হ্যাভ ফাউন্ড সামথিং। তো কি আছে কি না ওটা আমাদের পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে ইনভেস্টিগেশনে আমরা হুগলির গুপ্তিপাড়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। হুগলির পর এবার নদিয়া। নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুরে আদাপোতা গ্রামে। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। আর তাকে জেরা করেই পুলিশ জানতে পারে নারায়ণপুরে দেহটি পোতা আছে। মাটি খুঁড়ে তোলা হয় নাবালিকার দেহ। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটা আমার মেয়ে ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওই ছেলেটার ভালোবাসে না। আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। আমার মেয়ের রাতে 1টার সময় টুটিছে, এরা গিয়ে ষড়যন্ত্র করে গিয়ে তুলে নিয়ে চলে এসেছে। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটার কাছেই আমি ফোন করেছি, সেই ছেলেটা আমার ঠিকানা বলেনি, উল্টো করে গালাগায় দিয়েছে। কিন্তু ওই ছেলেটা মেরে ফেলে দিয়েছে, বুক খালি করেছে। কত কষ্ট করি আমি মানুষ করেছি, ছোট থেকে আমার স্বামী মারা গেছে, মা মারা গেছে, আমি কষ্ট করি ছেলেটাই মানুষ করেছি। কিন্তু যে মেরেছে কিন্তু তার আমি ফাঁসি চাই। ও যে মনে মনে কি করেছে আমি না কি করে বলবো, আমরা জানিই নি। ও আমাদের সাথে কিচ্ছু বলে না, বারবার ফোন করতে আমি দেখিনি। আপনার ছেলেকে তো পুলিশ গ্রেফতার করেছে। কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি। যে প্রাইম অ্যাকিউজড আছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হয়েছিল বডি ছিল, সেটা আমরা রিকভারি করলাম। তবে আমরা পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব, সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিই। আমরা টোটাল 7 দিনের পিসি চেয়েছি, এখনও আছে আন্ডার প্রসেস। এবার আপনাদের দেগঙ্গায় দয়ালু ডাকাতের গল্প দেখাবো, কারণ বাড়িতে ডাকাত দল দেখে অসুস্থ মহিলা এবং গ্রাফিক্যালি আপনাদের দেখাবো সেই ছবি। বাড়িতে ডাকাত দল ঢোকে বাইকে করে, 3টি বাইকে 6 জনের ডাকাত দল বাড়িতে ঢোকে। আর ডাকাত দল দেখে অসুস্থ মহিলা, আর সেই অসুস্থ মহিলাকে এক ডাকাত মা বলে সম্বোধন করেন। এক ডাকাত সদস্য তিনি বলেন,
দেগঙ্গায় দয়ালু ডাকাত, বাড়িতে ডাকাত দল দেখে অসুস্থ মহিলা। চুপচাপ থাকো, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। তারপরেই অসুস্থ হয়ে পড়েন মহিলা। আর তখনই এক ডাকাত সদস্য বলেন, মা ভয়ের কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, অসুস্থ মহিলাকে জলও খাওয়ান, আমরা আপনার সন্তানের মতো, আমাদের সেই চোখেই দেখুন। ডাকাত দল, তিনি বলছেন অসুস্থ মহিলা, যখন মহিলা অসুস্থ হয়ে পড়েন ডাকাত দলকে দেখে, আর সে সময় মা বলে সম্বোধন মহিলাকে। তারপর লুট, বাড়ির ছেলে এলে তার হাতে বোমা ধরিয়ে দেয় ডাকাতরা। আর একই কায়দায় আরো একটি বাড়িতে লুট করে এই ডাকাত দল। মহিলাদের বেঁধে রেখে চলে দিদার লুটপাট, পরিবারের কর্তার হাতে ধরিয়ে দেওয়া হয় বোমা। একই কায়দায় একাধিক বাড়িতে লুট এই ডাকাত দলের। মা ডেকে ডাকাতি, দেগঙ্গার কলাপুরে অভিনব কায়দায় লুট, ভয় দেখাতে হাতে ধরানো হয় বোমা। এক মহিলা অসুস্থ হলে জল খাওয়ায় দুষ্কৃতীরা এবং তাকে মা বলেও সম্বোধন করেন। একইভাবে আরো একটি বাড়িতেও এইভাবেই লুটপাট চলায়। বাড়ির মহিলাদের বেঁধে রেখে ডাকাত দল তারা বোম হাতে ধরিয়ে লুটপাট করে পালায়। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে, সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা, প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। উত্তর 24 পরগনা দেগঙ্গা, সেই দেগঙ্গায় পর বাড়িতে গান পয়েন্টে লুটপাট। 2-3টি বাইকে চড়ে হানা দেয় 8 ডাকাত। আর কাজ হাসিলের পর গয়না টাকা নিয়ে অবাধে চম্পট। পরিচয় গোপনে মুখ ঢেকে হানা দুষ্কৃতীদের। ডাকাত দলের খোঁজে সিসি ক্যামেরায় নজর পুলিশের। ওরা 7-8 জন এসছে, এসে এবার আমাকে ধরেছে। ধরার পরে পিস্তল দেখি যে এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার দুজনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে। আর বলছে দে, চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া। মাথায় হেলমেট কিছু না, চিনতে পেরেছি? ওই যে হনুমান টুপি পরে না, চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। আমরা প্রত্যেকটা এন্ট্রি এক্সিটটাকে কভার করে নাকা লাগিয়েছিলাম এবং সব ধাবা, হোটেলগুলো, যতগুলো জায়গাগুলো আছে, উই হ্যাভ চেকড অল দোজ। এই যে হয়েছে, আমরা এটাও পেয়েছি কি এরা আগে একবারও করেছে, নেবারিং ডিস্ট্রিক্টে ঘটনা হয়েছে, সেম মোডাস অপারেন্ডি এখানে দেগঙ্গায়ও ঘটেছে। তো এবার আমরা দুইজনেরই টিমটা মিলিয়ে এটাকে কাজ করছে, আশা করছি আমরা পেয়ে যাবো। সিসি ক্যামেরার কি ফুটেজ দেখা গেছে? ওটা গ্রাম এলাকা, তো অ্যাজ অফ নাও সিসিটিভি ফুটেজ আমরা পাইনি, কিন্তু আমরা গ্রামের ঢোকার এন্ট্রি এক্সিট গুলোটা চেক করব। উত্তর 24 পরগনা দেগঙ্গা, সেখানে দয়ালু ডাকাতের খবর দেখলেন আপনারা। অন্যদিকে সল্টলেকে সেখানে বৃদ্ধাকে বেহুশ করে লুট। পূর্বাচলে বাড়িতে ইন্টারনেট সংযোগের নামে ঢুকে লুট, প্রায় 2 লক্ষ টাকাও গয়না লুটের অভিযোগ। বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে লুটপাট। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে লুট 2 দুষ্কৃতীর। এক দুষ্কৃতীকে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার।
গতকাল দুপুরবেলা বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের 71 বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে 2 জন ব্যক্তি তার বাড়িতে আসেন, তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায় এবং 2টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সল্টলেকের পূর্বাচলে পরিকল্পনা করেই ডাকাতি। মাস 6 আগে বৃদ্ধা স্বামীর মৃত্যুর পর বাড়িতে নার্সিং এর কাজ অভিযুক্তের। বাড়িতে থেকে খুঁটি নাটি জেনে নিয়ে লুটের ছক। শনিবার সুযোগ বুঝে চড়াও একাকী বৃদ্ধাকে বেহুশ করে টাকা গয়না নিয়ে উধাও, হলো না শেষ রক্ষা। বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ রুজু হয় এবং অফিসাররা ইনক্লুডিং আইসি সকলে মিলে কিছু লিড পান। সেই লিডগুলোকে ফলো করে আমরা কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর মুখার্জি। তিনি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে 24 আওয়ার্সের জন্য ছিলেন। বেশ 4-5 দিন যাবত তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায়। তো ইতিমধ্যেই তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু টাকাও আমাদের রিকভারি হয়েছে। যা যা নাম তদন্তে উঠে আসবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। জেলা থেকে সরাসরিতে এবার যে খবরের দিকে নজর রাখবো, আবাস তালিকায় বিধায়কের শাশুড়ির নাম। দোতলা বাড়ি রয়েছে, এই যে বাড়ি, এই বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে বিধায়কের নবীন চন্দ্র বাগ। তার শাশুড়ির নাম এবার আবাস তালিকায়। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, আমরা দেখতে পাচ্ছি পাকা দোতলা বাড়ি, তারপরেও আবাসের নাম। শুধুমাত্র কি বিধায়কের শাশুড়ি বলেই এই সুবিধা? এত সার্ভে হলো তারপরেও কি করে আবাস তালিকায় নাম উঠলো? একেবারে এই প্রশ্ন কিন্তু এলাকার বাসিন্দারা তুলছেন, যারা বলছেন যে যাদের বাড়ি নাই, যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা, তাদের নাম তালিকায় থাকছে না, অথচ যাদের দুতলা বাড়ি তার নাম থাকছে। এই যে নবীন চন্দ্র বাগ বিধায়ক খণ্ডঘোষ, তার শাশুড়ি খাঁপাড়ায় তার শ্বশুর বাড়ি, সেখানে দেখা যাচ্ছে যে একেবারে দুতলা বাড়ি রয়েছে তাদের, অথচ তাদের নাম আবাস তালিকায়। এ ব্যাপারে তারা সাফাই দিচ্ছেন যে যখন তারা বাড়ি তৈরি করেন তখন তাদের বাড়ির ঘর ছিল না, তখন তারা নাম লিখিয়েছিলেন, কিন্তু এখন ছেলেরা বাড়ি করেছে তাই নাম রয়ে গেছে, তবে সেই নাম তারা কাটিয়ে দেওয়ার জন্য আবেদন জানাবেন। শুধু যে এই যে বিধায়কের শ্বশুর বাড়ি নয়, তার পাশে আমরা দেখছি যে খণ্ডঘোষের যে প্রধান, সেই প্রধান মালতী সাঁতরা, তার বাড়িতেও কিন্তু তারও দুতলা বাড়ি রয়েছে, নীল সাদা রঙের দোতলা বাড়ি। ধন্যবাদ শরদিন্দু। আপনাদের দোতলা বাড়ি দেখছি, আমার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে, কিন্তু আমি তো অনেকদিন আগে ধরে নাম দিতাম আমার বাড়ি, ছেলেরাও করে নাই, আর আমি ছোট অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার, বাড়িটাতেই থাকি সারা জীবন। বাড়িটা যখন থেকে আমার বিয়ে হচ্ছে। সার্ভে করতে এসেছিল? হ্যাঁ। তো কি বললো তারা? বললো তো যে এই বাড়িতে আমি তো আপনাকে তো বাড়ি পাওয়া দরকার, এই যে এই বাড়িতে আগে সারা জীবন যখন রয়েছে এই বাড়ি পাওয়া দরকার। এবার যে ছেলেরা করেছে, ছেলেরা তো আপনাকে দেখেন না। দেখেন আপনার ছেলেরা? আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা? বড় মামা এখানে থাকে, ওখানে ঘরটা বাগান হয়নি বলে আছে। আচ্ছা, নাহলে এমনি ওখানে বড় বৌমা? হ্যাঁ, এখন ছোট বৌমা ওখানে থাকে। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি? অনেকদিন আগে নাম দেওয়া ছিলেন, এটা আমাদের এই জায়গাও তো আপনার দাদুর নামে, একই তো জায়গা না? এটা আলাদা বলো, এটা আলাদা বলো। আচ্ছা, বলছি প্লট আলাদা হলো, এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আর একজনকে বাড়ি করবে? আপনারা তো বিধায়কের মানে শালা বাবু না, আপনি ওনার সম্বন্ধে হন, দু ভাইয়ে করেছেন, কিন্তু আপনার বাবাও তো অংশগ্রহণ করেছিলেন বাড়ি তৈরিতে। মাটি বাড়িকে দেখিয়ে সামনে যে দোতলা বাড়ি, তার দিকে বাড়ি নেওয়া কি ঠিক হয়েছে? আমাদের অলরেডি সার্ভে দিয়েছিল যেগুলো। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বিধায়কের শাশুড়ির নাম আবাস তালিকায়, জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। এখানেই শেষ নয়, নবীন চন্দ্র বাগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক তার শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ, একটা নয় দুটো বাড়িতে বিদ্যুৎ চুরি করে দিনের পর দিন চালানো হচ্ছিল লাইট ফ্যান, আর এ নিয়েও জোর শোরগোল।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, এটা তাঁর শ্বশুর বাড়ি, দোতলা বাড়ি, কিন্তু এই বাড়িতেই লাইট জ্বলে, ফ্যান চলে হুকিং করে, চুরির বিদ্যুতে। খণ্ডঘোষের তাঁতিপাড়া, এখানেই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের দুই শালা। বাড়ির সামনে দিয়ে গিয়েছে ইলেকট্রিকের তার, সেখান থেকেই হুকিং করে বিদ্যুৎ চুরি। দুটি তার ঢুকে গিয়েছে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে। অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল এটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে। দোতলা বাড়ির পাশেই মাটির বাড়ি, এটাও তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি। এখানে থাকেন বিধায়কের শ্বশুর এবং শাশুড়ি। বিদ্যুৎ চুরি করে এই বাড়িতেও জ্বলে লাইট, চলে ফ্যান। কারেন্ট আছে আমার, হুকিং করা আছে তো? হ্যাঁ, হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই আপনি যাবেন নাকি? লাগবে। তৃণমূল বিধায়কের বক্তব্য, এটা শ্বশুর বাড়ির বিষয়, কেউ অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেব।